আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? হ্যাঁ, অবশ্যই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, আমি আজ তোমাদের সামনে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চতুর্থ শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তারা তোমাদের বই খাতা কলম নিয়ে সেটার সামনে বসে যাও। আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি কিন্তু আমাকে তো তোমরা চেনো, অবশ্যই চেনো। তারপরও আমি একটু আমার পরিচয়টা দিই। হ্যাঁ, আমি সেলিনা আক্তার খান, প্রধান শিক্ষক, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর। তো আমি তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু মোবাইলটা দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি একটু দেখে আসলাম যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তা আমি এখন আমার পাঠ শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আমি যে কি পাঠ দেব তোমাদেরকে একটু বলে নিই। তো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 13, বাংলাদেশের জনসংখ্যা। হ্যাঁ, পাঠ্যাংশ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ধারা, আজকে দ্বিতীয় পাঠটি। এর আগে কিন্তু আমি প্রথম পাঠটি দিয়েছি তোমাদের মাঝে। তো প্রথম পাঠটি যা দিয়েছি সেখান থেকে তোমরা কি কিছু বলতে পারবে? অবশ্যই পারবে মনে হয়। তো একটু দেখি তোমরা পারো কিনা। আমাদের বর্তমানে 2011 সালের যে তথ্য অনুযায়ী আমাদের জনসংখ্যা কত ছিল বলতে পারো? বলো তো, কত ছিল? আমাদের 14,97,00,000, তাই না? এরপরে আমাদের এই যে আমরা বিশ্বে কততম স্থানে আছি একটু বলবে? 11তম স্থানে। থ্যাংক ইউ। জনসংখ্যার দিক দিয়ে। তারপরে আমি আজ আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। আজকে জনসংখ্যা বৃদ্ধির হার পাঠের দ্বিতীয় পাঠটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা একটু মনোযোগ সহকারে আমার সাথে সহযোগিতা করো। আমি তোমাদেরকে এখন একটু ভিডিও দেখাচ্ছি, তোমরা স্ক্রিনের দিকে তাকাও। আমি ভিডিওটা দিচ্ছি, একটু দেখো তোমরা। হ্যাঁ, দেখো তো ভিডিওতে কি হচ্ছে, একটু দেখো তোমরা। আমি পরে বর্ণনা দেবো, একটু দেখো কি হচ্ছে ভিডিওতে, কি দেখা যাচ্ছে। দেখো তো কত লোক, কোনো জায়গা খালি আছে ওখানে? দেখো স্কুলেও প্রতিটা বেঞ্চে দুজন বসার কথা, সেখানে কতজন বসছে? এখানে আছে কি কর্মখালি নেই, তাই না? হ্যাঁ, দেখো লোকজন বেশি হলে ময়লা আবর্জনা বেশিই হবে, তাই না? হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটু আগের কিছু কথা বলে নিই, তারপরে আমি চিত্রে যাই। তো দেখো, আমাদের যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন আমরা কিন্তু কমই ছিলাম লোক। যখন স্বাধীন হয় তখন আমাদের জায়গার তুলনায়, আমাদের আয়তনের তুলনায় লোকজন খুব কম ছিল। সেই সময় আমাদের লোকজন যারা ছিল, আমাদের জনসংখ্যা যে ছিল, জনগণ কিন্তু বসে থাকেনি। আরো সেখানে এই সমস্যাটা আরো হয়েছে যে কাজের জন্য লোক পাওয়া যায়নি। তো এখন দেখো কি অবস্থা সেইখানে। এবং আমরা তখন দেখতাম কি, যারা কারিগরি লাইনে পড়াশোনা করে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের কিন্তু বসে থাকতে হতো না। চাকরি মানে তারা এমবিবিএস পাশ করে, ডাক্তার হয় কিসে? এমবিবিএস পাশ করলে, তাই না? এমবিবিএস পাশ করার পরে দেখা যেত তাদের সাথে সাথে চাকরিটা হয়ে যেত। ইঞ্জিনিয়ারিং পাশ করার সাথে সাথে তাদের চাকরি হয়ে যেত, কোনো সমস্যা হতো না।
অনেক সময় দেখা যেত বিএ পাস করে যারা বসে আছে তাদেরকেও ডেকে ডেকে এনে চাকরি দেওয়া হতো। তারপর কিন্তু এখন কি হচ্ছে দেখো তো, আমাদের জনসংখ্যা বৃদ্ধি হলে আমাদের যে কি হতে পারে দেখো, এখন কিন্তু অনেক এমএ পাস ছেলে মেয়েরা বসে আছে, চাকরি নেই, তাই না? এবং ডাক্তারদেরও দেখা যাচ্ছে যে ডাক্তারও বসে আছে। এত লোকজন বেশি হওয়ার কারণে অনেক লোকজন হয়েছে, তারা আবার অনেকেই এই এমবিবিএস করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, তারা কিন্তু অনেকেই বসে আছে, চাকরি নেই। তো দেখো, তাহলে আমরা যদি জনসংখ্যা কমিয়ে আনতে পারতাম তাহলে আমাদের এই সমস্যাটা আর হতো না। তো এখন দেখো এখানে চিত্রে কি আছে আমি একটু তোমাদের দেখাই, চলাচলে কি প্রভাবটা পড়ে জনসংখ্যা বৃদ্ধির ফলে। এই যে দেখো এখানে এই যে ফুটপাতের যে এই দিক দিয়ে তো গাড়ি চলবে, তাই না? কিন্তু এই যে ফুটপাতের অবস্থা দেখো, পুরো ফাঁকা নেই, লোক এত বেশি হয়ে গেছে যে সব জায়গায় লোকের অভাব নেই। তারপরে পরবর্তী চিত্রটা দেখো, আমি প্রতিটা চিত্রই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে 2 নম্বর চিত্রে কি আছে দেখো, গাড়ি, এত গাড়ি, মানে লোকজন বেশি হওয়ার কারণে গাড়িও বেশি হয়ে গেছে। তাই দেখো এখানে কি ফুটপাতে কোনো লোক হাঁটার মতো জায়গা আছে? তো সবাই তো আর গাড়ি চলবে না, কেউ কেউ তো হাঁটবেও, কেউ কেউ রিক্সায় যাবে, তাই না? তাহলে সেই ব্যবস্থা এখানে কি আর আছে? এত গাড়ি যে এখানে একটা রিক্সাও নেই আর হাঁটার জায়গা পর্যন্ত নেই, তাই না? তারপরে একটা দেখি, এই চিত্রটা কিসের দেখো তো, এই যে দেখো এটা একটা হাসপাতালের চিত্রের মতোই লাগছে, তাই না? হাসপাতালের চিত্রই, কি বলো? দেখো তো কিভাবে, এইভাবে যদি রোগী থাকে তাহলে বিভিন্ন সংক্রামক ব্যাধির লোক তো আছে, তাই না? তাহলে একজন থেকে আরেকজনের রোগ ছড়ানোর কি অবস্থা দেখো, রোগ ছড়াবে না তাহলে তাদের? এইরকম যদি একটা হাসপাতালে থাকতে হয় তাহলে লোকজন কি করবে দেখো, চিকিৎসা ব্যবস্থাও তো এখানে আমরা সঠিকভাবে পাচ্ছি না, তাই না? আর পাওয়ার উপায়ও নাই, কিভাবে তারা এত লোকজনের চিকিৎসা করবে? তারপরে দেখো স্কুলের অবস্থা, এই স্কুলে দেখো কোনো মানে লোক বেশি দেখি পড়াশোনাও বেশি করে, তারপরে যেখানে একজন বসার কথা সেখানে দুজন বসে, যেখানে দুজন বসার কথা সেখানে 3 জনকে বসতে হয়। তোমরা তোমাদের ক্লাসে দেখো না, তোমাদেরকে কিন্তু প্রতি বেঞ্চে কতজন করে বসতে হয়? আসলে কিন্তু তোমাদের বেঞ্চে বসার কথা মাত্র 2 জন, সেখানে অনেক সময়ই দেখা যায় 3 জন 4 জনও বসতে হয়, তাই না? হ্যাঁ। তারপরের চিত্রটা দেখো, তারপরের চিত্রটা কি, এই যে দেখো কাজের জন্য সবাই ছুটাছুটি করছে কিন্তু কর্মখালি নেই লেখা, সব জায়গায় এখন কি আছে, কর্মখালি নেই। তো সবাই কাজের জন্য, কত লোক, শিক্ষিত লোক ছুটাছুটি করছে, কারোর কাজ নেই। তো আসলে যদি জনসংখ্যার বৃদ্ধির হারটা নিয়ন্ত্রণ হতো তাহলে কিন্তু এই অবস্থা আমাদের সৃষ্টি হতো না, বাংলাদেশের এই অবস্থা কিন্তু ছিল না। তারপরে দেখো এই যে এত লোকজনের ময়লা আবর্জনা কোথায় যাবে দেখো, এই যে কি অবস্থা, সবাই তো খাবার দাবার কাজকর্ম বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু হয়। তুমি একটা দিনে দেখো তুমি নিজেই কতটা ময়লা আবর্জনার সৃষ্টি করো। হ্যাঁ, তোমার বিভিন্ন কাজের জন্যই ময়লা হয়ে যায়, সেইগুলি আমরা যে কোনো এক জায়গায় ফেলি, তাই না? সেইটা আবার সিটি কর্পোরেশন বা পৌরসভার পক্ষ থেকে সেখান এক জায়গায় নিয়ে ফেলা হয়, সেই জায়গাটা হচ্ছে এই দেখো কত ময়লা আবর্জনা। তাহলে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তারপরে দেখো তোমরা বই বের করো, আমি একটু তোমাদের বইটা নিয়ে নিই।
তো ফোন করছি। আমি তোমাদের বইটা নিয়ে আসলাম, তোমরাও একটু বইটা হাতে নাও। বইয়ের পৃষ্ঠায় চলে যাও। ৬৬ পৃষ্ঠায় কি আছে দেখো, অতিরিক্ত অতিরিক্ত জনসংখ্যার কুফল। হ্যাঁ, অতিরিক্ত জনসংখ্যার কুফল। তাহলে এখানে কি আছে? অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হয়, তাই না? আমি যে এতক্ষণ তোমাদের যে আলোচনাটা করলাম, এই সমস্যাটা কিন্তু আমাদের পড়তে হয় প্রতিনিয়ত। দেখো, ১ নম্বরে কি আছে? মানুষ কাজ পায় না, তাই না? বেশি করে আমার কাজের কর্মখালি আছে ২টা, সেখানে লোক আছে ১০০, তাহলে কয়জনে পাবে? সৃষ্টি হবে, ওই ২জন পাবো না। তারপরে প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না, প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না। যেমন লোক বেশি হলে খাবার আছে ধরো ১০ জনের, কিন্তু সেখানে লোক আছে ২০ জন, তাহলে সে কি পরিমাণ মতো খেতে পারবে? পারবে না। তারপরে অনেকে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না, বিদ্যালয়ে পাঠাতে পারেন না কারণ পড়াশোনা করলেই তো কিছুটা খরচ তো হবেই, খাতা পেন্সিল কিনতে হবে, বই ৫ম শ্রেণী পর্যন্ত সরকার বই দেবে, মাধ্যমিক পর্যন্ত সরকার বই দেবে, কিন্তু বই তো সব কিছু না, পড়াশোনায় অনেক খরচ আছে। সেই খরচ মেটাতে সে না পারার কারণে তার বাচ্চাকে সে স্কুলে পাঠাতে পারে না। তারপরে চিকিৎসা সেবা পায় না। মানুষ অসুস্থ হয়ে গেলে যে চিকিৎসার একটা ব্যয়বহুল না চিকিৎসা, তো সেই ডাক্তার দেখাতে হবে, ঔষধ কিনতে হবে। তখন হয় কি, যদি এগুলো সে না পারে তখন তাড়াতাড়ি হয়তো বা তাকে মৃত্যুবরণ করতে হয়। তো আমাদের এই পরিস্থিতিতে আমরা যাতে না আসি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সমাজে অপরাধ বেড়ে যায়, পরিবেশ দূষিত হয়, অপরাধ বেড়ে কাজ করি না। হ্যাঁ, তারপরে তাহলে বসে বসে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এইরকম একটা কথা আছে না, আমরা কিন্তু সেটা কিন্তু হয়ে যায়। তাহলে আমাদেরকে আসলেই জনসংখ্যা বৃদ্ধির হারটা নিয়ন্ত্রণে আনতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। তো এখন আমি দেখি পরবর্তীতে কি আছে। তোমরা একটু এই জিনিসটা, আমাদের এই পুরো জিনিসটা ৬৬ পৃষ্ঠায় যা আছে তোমরা একটু পড়ে নাও। আমি দেখি তোমাদের জন্য, দেখি এরপরে কী আছে, আমরা একটু বলি এখানে কী কী আছে সেটা। হ্যাঁ, দেখো এরপরে কি আসছে, দেখো একটু আলোচনা করবো। হ্যাঁ, প্রভাব নিয়ে। সাধারণত একটি পরিবারে কতজন সদস্য থাকতে হয় বলো তো? থাকে আমরা সাধারণত এক ভাই বোন, বাবা মা এবং দাদা দাদি, এইটাই স্বাভাবিক, তাই না? এরপরে কারো সংসারে কমও থাকে, অনেকের দাদা দাদি থাকে না, অনেকের একটাই ভাই বোন বলতে একজনই থাকে, সেক্ষেত্রে কম হতে পারে, কিন্তু সাধারণত আমাদের ৬ জন থাকা স্বাভাবিক, তাই না? তারপরে দেখো পরেরটা কি, পরিবহনের উপর কি ধরনের প্রভাব পড়ে। এটা আমরা এর আগে কিন্তু পরিবহনের একটা চিত্র দেখেছিলাম, তাই না? গাড়ি, আমরা একটা ট্রেনের চিত্র গত এর আগের পাশে দেখেছিলাম না? তাহলে সেই গাড়িতে কি অবস্থা হয়, আমরা লঞ্চে কি অবস্থা হয়, অতিরিক্ত লোক থাকে, মানে যেখানে লোক ওঠার কথা ১০০, সেখানে উঠে যায় ১৫০ ২০০, তখন কি হয়, ওই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই না? তারপরে বাসস্থানের উপর কি প্রভাব পড়ে, যেমন আমার যে জায়গা আছে সেখানে আমার ঘর উঠতে পারে মাত্র ৩টা, হ্যাঁ, বা 2টা, সেখানে আমার নিজেরই সন্তান যদি থাকে ৫-৬ জন, তাহলে ৫-৬টা ঘরের দরকার নয়, কিন্তু সেই ঘর না দিতে পারলে তখন কি হয়, একটু তো কষ্ট হবে, ওইটাই ভাগাভাগি করে নিতে হয়, অল্পের ভিতরে থাকতে হয়, তাই না? তাহলে এরপরে কি আছে দেখি। হ্যাঁ, অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন হতে পারে তার একটি তালিকা তৈরি করি। হ্যাঁ, দেখো তো, এই কাজটি আসতে হতো, তাই না? কিন্তু এখন আমি করব, এখানে একা একাই করি, দেখি কাজের অবস্থা কি হয়। অতিরিক্ত জনসংখ্যা থাকলে কাজের অবস্থা কি হয়, কর্মসংস্থানে সমস্যা হয়ে যায়, তাই না? তারপরে কি হয়, খাবারের অবস্থা কি হয় দেখি।
হ্যাঁ, খাদ্যের সংকট দেখা দেয়। ঠিক আছে, তারপরে কি হয় দেখি, শিক্ষার অবস্থা কি হয়। শিক্ষা উপকরণের সংকট, শিক্ষা উপকরণের সংকট হয় যে বেঞ্চের সমস্যা, আমার বইয়ের সমস্যা, আমার খাতার সমস্যা, এরকম অনেক সমস্যা হয় যে একই ঘরে যদি ভাই বোন বেশি থাকে তাহলে বাবা মার পক্ষে সম্ভব হয় না এত কিছু কিনে দেওয়া, তাই না? তারপরে স্বাস্থ্য চিকিৎসা সেবায় অসুবিধা হয়। ওই যে তোমাদের যে চিত্রটা দেখালাম, ওরকম যদি হয় তাহলে চিকিৎসা সেবায় তো অসুবিধা হবেই। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ওই যে আমরা ময়লা আবর্জনা, অত যদি সৃষ্টি হয় ময়লা আবর্জনা, তাহলে সেখানে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না? অবশ্যই হবে। তারপরে দেখো, হ্যাঁ, আমরা জনসংখ্যা বৃদ্ধির একটি গ্রাফ দেখি। দেখো তো, এই যে আমরা কিন্তু ৭৪ সালে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধির যে হার ছিল, সেটা ছিল কিন্তু এই ৭ কোটিতে, হ্যাঁ ৭ কোটি সামথিং ছিল। তারপরে ৮১ সালে যে জরিপটা হয়েছে তখন হয়েছিল ৮ কোটি, আরো কিছু ৮ কোটি, কত ছিল ৮ কোটি ৯৯ লক্ষ। তোমাদের বইয়ে একদম প্রথম পেজে উপরে এই সংখ্যাটা দেওয়া আছে। তারপরে ৯১ সালে যে জরিপটা হয়েছিল সেখানে হয়েছিল ১১ কোটি ১৪ লক্ষ। হ্যাঁ, তারপরে ২০০১ সালে যে আদমশুমারিটা হয়েছে তখন আমরা দেখেছি ১২ কোটি ৯৩ লক্ষ। এই ১২ কোটি ৯৩ লক্ষ, এই দেখো এটা কিন্তু এই ১২ কোটির সমান। তারপরে আমাদের ২০১১ সালে যেটা হয়েছিল ১৪ কোটি ৯৭ লক্ষ। দেখো দিনে দিনে এই জনসংখ্যার হারটা কিন্তু বেড়েই চলেছে। বর্তমানে যদিও হার অন্যান্য দেশের তুলনায় আমরা দেখেছি যে একটু কমে আছে, কারণ আমাদের যখন স্বাধীনতার পরে আমাদের ছিল ৩%, এখন হয়েছে ১.২%। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে কমতেছে, মানে আমাদের স্বাধীনতার পরবর্তীকালীন সময়ের পরে ৩৭ বছরে আমাদের দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, এখানে ১১ সালে এই যে স্বাধীনতার পরবর্তী ৭৪ সাল এবং এই ১১ সাল, এইখানে এসে দেখো জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু হারের দিক থেকে একটু কম আছে, কারণ ওই সময় আমাদের বৃদ্ধির হারটা বেশি থাকার কারণেই আমাদের ভারসাম্যটা একটু নাজুক হয়ে গেছে। তো এখানে আমাদের এখন বর্তমানে বৃদ্ধির হার কিন্তু ১.২%, কিন্তু ওই সময় ছিল আমাদের ৩%। তাহলে দেখো এরপরে কি আছে, এরপরে আমরা একটু শূন্যস্থান পূরণ করি। হ্যাঁ, দেখো তো এখানে কি হবে, এই যে ২০১১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল কত বলো তো? ১৪ কোটি ৯৭ লক্ষ, তাই না? তারপরে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা কত? আমরা কিন্তু এর আগের পাঠে পড়েছিলাম, বলো তো কত? ১০১৫ জন। তারপরে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত? একটু আগে আমি বলেছি, বলো তো ১.২%। তারপরে আমরা বিশ্বে কততম জনবহুল দেশ বলো তো? ১১তম জনবহুল দেশ। তাহলে দেখো আমাদের কি হলো, ২০১১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লক্ষ। বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা ১০১৫ জন। জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১.২%। আমরা বিশ্বে ১১তম জনবহুল দেশ। এখন দেখো এরপরে কি আছে, পরবর্তীতে যাই। পরবর্তীতে যেটি অতিরিক্ত শূন্যস্থান আছে আমরা সেদিকে একটু দেখি। বাংলাদেশের জনসংখ্যা ১.৫ বছরে দ্বিগুণ হয়েছে। কত বছরে দ্বিগুণ হয়েছে বলো তো? এই উপরের দুইটার থেকে এটা হবে কি, এই ৩৭ বছরে দ্বিগুণ হয়েছে, তাই না? তারপরে অতিরিক্ত জনসংখ্যার কারণে নানা ধরনের কি হচ্ছে সমস্যা, আমি এই সমস্যাটা নিয়ে ওখানে দিচ্ছি। হ্যাঁ, এই যে তাহলে কি হলো, বাংলাদেশের জনসংখ্যা ৩৭ বছরে দ্বিগুণ হয়ে
জিজ্ঞেস করবো, একটু মনোযোগ সহকারে বইটা পড়ো। এখন আমি স্ক্রিনে দেখো, তোমরা বইটা পড়ে তারপরে স্ক্রিনের দিকে তাকাবে। হ্যাঁ, বইটা পড়ো। আমরা মূল্যায়নে যাচ্ছি। হ্যাঁ, দেখো তো, বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.2%, তাই না? তারপরের প্রশ্নটা কি দেখো, বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত? বলো, প্রতি বর্গ কিলোমিটারে আমাদের জনসংখ্যার ঘনত্ব কত? 1015 জন, তাই না? তারপরে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? 11তম। তারপরে পরেরটা কি হবে? পরে আমরা আরেকটা এসে যাই, সেটা হচ্ছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। তো দেখি আমরা কি কি আছে। এখানে আছে বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় কত হবে? কি হবে? আয়তনের তুলনায় কি হয়েছে? হ্যাঁ বলো, অনেক বেশি। এখানে যেগুলো আছে, এই যায় না, পায় না, বেড়ে যায়, অনেক বেশি বেড়ে চলেছে, এর ভিতর থেকে একটা। তাহলে বাংলাদেশের জনসংখ্যার আয়তনের তুলনায় অনেক বেশি। হ্যাঁ, তারপরে কি আছে? সমাজে অপরাধ কি হয়েছে? বেড়ে যায়, তাই না? সমাজে অপরাধ বেড়ে যায়। থ্যাংক ইউ। তারপরে কি আছে? চিকিৎসা সেবা কি হয়? চিকিৎসা সেবা পাওয়া এর ভিতর থেকে যায় না, তাই না? চিকিৎসা সেবা পাওয়া যায় না। তারপর জনসংখ্যার ঘনত্ব কি হচ্ছে? বেড়ে চলেছে, তাই না? জনসংখ্যার ঘনত্ব বেড়ে চলেছে। তারপরে মানুষ কাজ কি করে? কাজ পায় মানুষ? না, মানুষ কাজ পায় না, সব মানুষ কাজ পায় না। তাহলে কি হলো? বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তারপরে সমাজে অপরাধ বেড়ে যায়। তারপরে চিকিৎসা সেবা পাওয়া যায় না। জনসংখ্যার ঘনত্ব বেড়ে চলেছে। তারপরে মানুষ কাজ পায় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা আজ অনেক আলোচনাই করলাম। তো আমি মনে করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, যেটুকু না পারবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করবো সেইটুকু আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আমি এরপরে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটা করবে। হ্যাঁ, তো বাড়ির কাজটা কি? পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি আমি বলেছি না? দেখো তো, আমাদের বাসস্থানের সমস্যা, চাকরির সমস্যা, চিকিৎসার সমস্যা, এরকম কিছু লিখে দিবে। তারপরে পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে? শিশুর সংখ্যা কম থাকলে কি হয়? তোমার যদি 2 জন ভাই বোন থাকো, তোমার বাবা যে একটা জিনিস আনলো, 2 জনে শেয়ার করে দিতে পারবে। কিন্তু 5 জন হলে সেক্ষেত্রে তোমাদের একটু বেশি পড়ে যাবে। তোমার বাবা মা, তারপর সেই 5-6 জন বাচ্চা সন্তান যদি বেশি থাকে, তাদেরকে পড়াশোনার উপযুক্ত সুযোগ সুবিধা সে দিতে পারবে না। তারপরে পোশাক আশাক সেদিক দিয়েও সেই রকম তাদের চাহিদা মেটাতে পারবে না, তাই না? তারপরে কি আছে? মানুষ কি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে? অবশ্যই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। মানুষ চেষ্টা করলে তার আশেপাশের পরিবেশকে যদি সে পরিষ্কার রাখে, তাহলেই পুরো পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, তাই না? আমরা তাহলে সেগুলো করবো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখে তোমাদের আশেপাশে যে আছে, ম্যামরা যে আছে, তাদেরকে দেখাবে যে তোমার লেখাটা হলো কিনা। তাহলে আমি আজ এখানে শেষ করব। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।